বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো প্রচন্ড গরমে গন্ধরাজ গাছের পরিচর্যা। তোমাদের বাগানের গন্ধরাজ গাছের কি পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতার কিনারা বরাবর কি ধীরে ধীরে পুড়ে যাচ্ছে, গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না, অথবা গাছের কুঁড়িগুলো কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ছে। গন্ধরাজ গাছের এই ধরনের নানা রকম সমস্যার সমাধান নিয়েই আজকের আমার এই ভিডিও। আজকের এই ভিডিওতে বলবো গন্ধরাজ গাছে এই সময় কিভাবে পরিচর্যা করতে হবে, গন্ধরাজ গাছকে কোথায় রাখতে হবে, গন্ধরাজ গাছে এই সময় আমরা কি খাবার প্রয়োগ করতে পারবো। গন্ধরাজ গাছের A to Z কেয়ার থাকছে আজকের আমার এই ভিডিওতে, তাই আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না বন্ধুরা। যদি তোমরা স্কিপ করে এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গন্ধরাজ হলো আমাদের বাগানের একটি অত্যন্ত সুগন্ধযুক্ত ফুল। গন্ধরাজ ফুল তিন ধরনের হয়, একটা হাইব্রিড প্রজাতি, একটা দেশীয় প্রজাতি এবং একটা হলুদ গন্ধরাজ। গন্ধরাজ ফুলের গাছ আমরা জমিতেও করতে পারি, আবার টবে ছাদ বাগানেও করতে পারি। অন্যান্য গাছের ক্ষেত্রে জমির গাছে খুব একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু গন্ধরাজ গাছের ক্ষেত্রে জমিতে এবং টবে দুটো জায়গাতেই পরিচর্যা করতে হয়, তবেই এই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারি। বন্ধুরা, গন্ধরাজ গাছে এই প্রচণ্ড গরমে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে বলবো কয়েকটা কেয়ার টিপস, যে কেয়ার টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের প্রত্যেকটা গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং তার সাথে সাথে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা গাছের পাতা পুড়ে যাওয়া বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যাটা কমে যাবে। প্রথমেই বলবো টিপস নাম্বার 1, যদি তোমরা তোমাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে গন্ধরাজ ফুল গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে এটাই কিন্তু আদর্শ সময়, কারণ এই সময় ভালো চারা নার্সারিতে পাওয়া যায়। তোমরা এই সময় নার্সারিতে গিয়ে ফুল দেখে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 2, চারা কিনে এনে প্রতিস্থাপন করার জন্য কোন ধরনের মিডিয়া তৈরি করবে। প্রথমেই নিতে হবে 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% লাল মোটা দানার বালি। এই 4 ধরনের উপাদান একসাথে মিশিয়ে তোমরা কিন্তু তোমাদের বাগানে গন্ধরাজ গাছের চারা প্রতিস্থাপন করতে পারো। প্রথমে ছোট চারা হলে ছোট টবে প্রতিস্থাপন করবে, বড় চারা হলে বড় টবে প্রতিস্থাপন করবে। কখনোই একেবারে গাছ নিয়ে এসে বড় টবে প্রতিস্থাপন করতে যাবে না। টিপস নাম্বার 3, গাছ প্রতিস্থাপন করার পর অন্তত 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখতে হবে, তারপর থেকে কিন্তু তোমরা ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবে। তবে এই প্রচণ্ড গরমে যখন 35 ডিগ্রি বা 40 ডিগ্রির উপরে টেম্পারেচার চলে যায় তখন থেকে কিন্তু বাগানের প্রত্যেকটা গন্ধরাজ গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে, অথবা যেখানে শেড আছে সেরকম জায়গায় রাখতে হবে। অতিরিক্ত রোদ্দুর গন্ধরাজ গাছের কিন্তু একেবারেই পছন্দ নয়। অতিরিক্ত রোদ্দুরে এই গাছের পাতাও পুড়ে যায় এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তাছাড়া তোমরা যেখানেই গন্ধরাজ গাছ রাখবে প্রথম থেকে সেই একই জায়গায় রাখার চেষ্টা করবে। বারবার জায়গা পরিবর্তন করলে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু খুব বেশি বেড়ে যায়। টিপস নাম্বার 4, গন্ধরাজ গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম খুব বেশি হয়। গন্ধরাজ গাছে 10 দিন অন্তর অন্তর যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারো তাহলে খুব ভালো হয়। যদি সম্ভব না হয় অন্তত 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। এই গন্ধরাজ গাছের জন্য অ্যামিস্টার টপ বা টাটা ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কিন্তু খুব ভালো কাজ করে। টিপস নাম্বার 5, গন্ধরাজ গাছের মাটিতে যেন কোনো রকমভাবে আগাছা না বেশি থাকে। অতিরিক্ত আগাছা থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে। আগাছা সবসময় পরিষ্কার রাখবে। মাটির মধ্যে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে গাছের গোড়ায় রোদ্দুর লাগবে না, এবং গাছের গোড়ায় যদি রোদ্দুর না লাগে মাটিতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে এবং গাছের শিকড়ে প্রচুর পরিমাণে নিমাটোডের আক্রমণ হবে। গন্ধরাজ গাছে কিন্তু নিমাটোডের আক্রমণ খুব বেশি হয়। টিপস নাম্বার 6, বন্ধুরা, গন্ধরাজ গাছের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হয়। গন্ধরাজ গাছ একেবারে শুকনো মাটি পছন্দ করে না। তোমরা যদি 1 দিন বা 2 দিন এই গাছে জল প্রয়োগ না করো, যদি মাটি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু তার পরদিন তোমরা লক্ষ্য করবে গাছের পাতাও পুড়ে গেছে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়েছে। তাই সব সময় মাটিটাকে ময়েশ্চার রাখার চেষ্টা করবে। যদি বৃষ্টি হয়, মাটি যদি ভিজে থাকে তাহলে জল প্রয়োগ করার প্রয়োজন নেই, কিন্তু এই প্রচণ্ড গরমে সকালে এবং বিকালে দুবার, প্রয়োজন হলে দুবার কিন্তু জল প্রয়োগ করতে হবে। মাটি চেক করে জল প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, মাটিতে জল দেওয়ার সময় লক্ষ্য রাখবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা। যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি নিচের দিকের জল জমা হতে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আগাছা পরিষ্কার করার পর প্রতি মাসে 2 বার করে কিন্তু মাটিটা ভালোভাবে খুশে দিতে হবে। টবের মাটি অথবা জমির মাটি ভালোভাবে খুশে দিতে হবে। যদি জমিতে গাছ থাকে সেক্ষেত্রে অন্তত 1 হাত বা 2 হাত দূরত্ব দিয়ে তোমরা কিন্তু মাটিটাকে খুশে দেবে। যদি মাটিটা খুশে না দাও, যদি মাটি অনেকটা শক্ত হয়ে জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু জমির গাছের ক্ষেত্রেও কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায়। জমির গাছের মিডিয়াও যদি শুকিয়ে থাকে তাহলেও কিন্তু জমির গাছের কুঁড়ি ঝরে পড়ে। তাই জমিতে যদি গাছ থাকে তাহলে সেক্ষেত্রে জমির গাছেও প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করবে।
বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। এই সময় আমরা কোন খাবার গাছের প্রয়োগ করব। তো একটা মিশ্র খাবার এখানে আমি প্রয়োগ করব আজকের। তো তবে সেটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবার। এই প্রচণ্ড গরমে জৈব খাবার গন্ধরাজ গাছে প্রয়োগ করলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম থাকে। তো খাবার প্রয়োগ করার জন্য টবের কিনারা বরাবর আমি কিন্তু একটা গ্যাপ তৈরি করছি। এই গ্যাপের মধ্যেই খাবার প্রয়োগ করতে হবে। তোমাদের বাগানের গন্ধরাজ গাছগুলো যেমন আকৃতির টবে আছে সেই রকমভাবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি বড় সাইজের টবে থাকে তাহলে খাবারের পরিমাণ কিন্তু বেশি হবে। তো চলো এবার কি কি খাবার আমরা এই গন্ধরাজ গাছে প্রয়োগ করব সেটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ জৈব খাবার নিয়েছি এখানে আমি। রাসায়নিক খাবার প্রয়োগ করে দেখেছি গাছের কিন্তু অনেক সময় ক্ষতি হয়েছে, তাই আমি এই প্রচণ্ড গরমে কিন্তু একেবারেই রাসায়নিক খাবার প্রয়োগ করব না এবং তোমাদেরকেও বলবো যে যদি সম্ভব হয় এইভাবে জৈব খাবার প্রয়োগ করো। তো প্রথমেই দেখো এখানে নিয়েছি আমি নিম খোল। গন্ধরাজ গাছের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে নিমাটোডের আক্রমণ হয়, তাই নিমাটোডের আক্রমণ আটকানোর জন্য আমাদেরকে কিন্তু প্রতি মাসে একবার অথবা দুবার করে নিম খোল প্রয়োগ করতে হবে। তো যেহেতু বড় বালতিতে আমি খাবারটা প্রয়োগ করব সেই কারণে আমি এখানে কিন্তু 1 মুঠো পরিমাণ নিম খোল নিয়েছি। এরপর নিয়েছি এখানে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। যদি তোমরা ফ্রেশ চা পাতা প্রয়োগ করো সেখানে কিন্তু 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে হবে। তো এরপর নিয়েছি আমি এখানে 5 থেকে 6 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে আলুর খোসার গুঁড়ো অথবা তোমরা এখানে কলার খোসার গুঁড়ো অথবা বায়ো পটাশ নিতে পারো। এরপর নিয়েছি এখানে আমি 3 থেকে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট। আমি গোবর সার নিয়েছি, তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। এরপর নিয়েছি আমি এখানে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। কাঁচা ডিমের খোসা ভালোভাবে রোদ্দুরে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে এবং সেটাই গাছে প্রয়োগ করতে হবে। ক্যালসিয়ামের খুব ভালো সোর্স। এরপর নিয়েছি আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি। যেহেতু আমি সবকটা খাবার জৈব দিচ্ছি তাই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু এখানে দেওয়াই যায়। তবে যদি তোমরা এখানে কোনো রাসায়নিক খাবার দাও সেক্ষেত্রে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া যাবে না, অন্য কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। মিডিয়াতে প্রয়োগ করার জন্য রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড কিন্তু খুব ভালো। আর যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারো। তো এই প্রত্যেকটা খাবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা আমি গাছে প্রয়োগ করব। তো আমার এটা 20 ইঞ্চি বালতি, এই 20 ইঞ্চি বালতিতে এই খাবারটা প্রয়োগ করতে হবে। টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ না করলে গাছের কিন্তু কোনো কাজে আসবে না। যদি আমরা পরিমাণে কম খাবার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কাজ ভালো আমরা পাবো না। আমি আগে থেকেই মাটিটা খুশে রেখেছিলাম, তো এবার আমি সম্পূর্ণ খাবারটা কিন্তু কিনারা বরাবর ঢেলে দেব। তো সম্পূর্ণ খাবারটা কিনারা বরাবর আমি ছড়িয়ে দেব এবং উপরে যে মাটিটা আমি রেখেছি উঁচু করে সেই মাটিটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দেব। তো এইভাবে তোমরা এই এপ্রিল মাসে এই গন্ধরাজ গাছে কিন্তু খাবার প্রয়োগ করো। বাগানের গন্ধরাজ গাছগুলোতে যে কুঁড়ি এসছে সেই কুঁড়িগুলো আর ঝরে পড়বে না। যদি কুঁড়ি না আসে সেক্ষেত্রে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। সম্পূর্ণ খাবারটা ছড়িয়ে দেওয়ার পর এখানে প্রয়োগ করতে হবে জল। টবের মাটি বুঝে জল প্রয়োগ করতে হবে। যদি মাটি ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু একদম সামান্য পরিমাণে জল প্রয়োগ করতে হবে শুধুমাত্র মিডিয়াটা ভেজানোর জন্য। যদি মাটি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি প্রয়োগ করতে হবে। এই মিশ্র খাবার কিন্তু আবার 15 দিন পর প্রয়োগ করতে হবে, অর্থাৎ মাসে 2 বার প্রয়োগ করতে হবে। যেদিন তোমরা খাবার দেবে ঠিক তার 15 দিন পর আবার এই মিশ্র খাবার প্রয়োগ করতে হবে এবং এর মাঝে 2 বার লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। লিকুইড খাবার প্রয়োগ করার ভিডিও আমি কিন্তু আবার 10 দিন পর দেব। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কোন কীটনাশক প্রয়োগ করব। তো আজকের ভিডিওতে আমি মোট 2টো কীটনাশক প্রয়োগ করা দেখাবো। 2টো কীটনাশক একসাথে মিক্স করে তারপর কিন্তু গাছে স্প্রে করতে বলবো। যে কীটনাশক প্রয়োগ করে আমি খুব ভালো রেজাল্ট পাই। তো প্রথমে দেখো আমার হাতে আছে 2টো কীটনাশক, একটা আছে কনফিডার, একটা আছে কাকা। 1 লিটার জলে কনফিডার পেস্টিসাইড 1 ml আর কাকা পেস্টিসাইড 2 ml একসাথে দুটো মিশিয়ে তোমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর স্প্রে করবে অথবা 7 দিন অন্তর অন্তর স্প্রে করবে। খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। গাছের যে কুঁড়ি ঝরার সমস্যা, গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা একটাও কিন্তু আর থাকবে না। এই পেস্টিসাইড দুটো স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে। আর ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে প্রয়োগ করবে প্ল্যানোফিক্স। যে কোনো গাছের কুঁড়ি ঝরার সমস্যা আটকাতে কিন্তু এই প্ল্যানোফিক্স যে পিজিআর এটা কিন্তু খুব ভালো কাজ করে। 1 লিটার জলে 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে গাছে সকালবেলা স্প্রে করবে। কখনোই রোদ্দুরে কিন্তু কোনো কীটনাশক ফাঙ্গিসাইড অথবা পিজিআর স্প্রে করা যাবে না। প্রথমে তোমরা যদি কীটনাশক স্প্রে করো ঠিক তার 3 থেকে 4 দিন পর তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে। ফাঙ্গিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর প্ল্যানোফিক্স পিজিআর স্প্রে করবে। তো এইভাবে তোমরা যদি একটা নিয়ম মেনে গাছে খাবার প্রয়োগ এবং গাছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা পিজিআর স্প্রে করতে পারো, কোনো গাছের কুঁড়ি ঝরার সমস্যা তো আসবেই না, তার সাথে সাথে বাগানের প্রত্যেকটা গাছ থাকবে সুস্থ সতেজ এবং গাছে ফুটবে অগণিত ফুল। জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এর আগেও ভিডিওতে আমি কিন্তু জৈব খাবার প্রয়োগ করাই তোমাদের দেখিয়েছি।
তবে জৈব খাবার প্রয়োগ করতে গেলে একটা নিয়ম জানতে হয়। যদি তোমরা 10 দিন অন্তর অন্তর লিকুইড খাবার প্রয়োগ করতে পারো, যদি 15 দিন অন্তর অন্তর মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে পারো, তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। যদি মাসে একবার খাবার প্রয়োগ করো তাহলে কিন্তু গাছের কোনো রকমভাবে ফুল ফুটবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার গন্ধরাজ গাছের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।